ড্রামাটির শুরুতেই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম ইয়ান। ইয়ান এখানে একটি হ্যান্ডসাম ছেলের সাথে ছিল। ছেলেটিকে দেখার পরে বলে এই ছেলেটি অনেকটাই বেশি হ্যান্ডসাম, আর বারবার এখানে ছেলেটিকে টাচ করছিল। তখন এই ছেলেটি ওর হাত ধরে নেয়। সে হচ্ছে আমাদের ড্রামার মেন লিড, তার নাম হচ্ছে মিস্টার হুয়ো। হুয়ো এখানে ইয়ানকে ধরে নেয়। এরপরে ইয়ানকে জিজ্ঞাসা করে এখানে কেন এসেছো, আর তোমার কি ইচ্ছা হয়েছে আমার হাতে মারা যাওয়ার? তখন ইয়ান মিস্টার হুয়োকে সিরিয়াস করে বলে তোমার মতন একটি হ্যান্ডসাম ছেলে যদি আমাকে মেরে ফেলে তাহলে আমি খুশি হব। হুয়ো বলে তাহলে বলো তোমার কিরকম কালারের কফিনের প্রয়োজন রয়েছে। এতে ইয়ান বলে এরকম একটি কফিনের আয়োজন করো যেটার সাথে তুমিও যেতে পারবে, আর এই কারণে আমি তোমাকে থ্যাংক ইউ বলবো। মিস্টার হুয়ো বলে আমার মনে হয় তোমার ফিয়ন্স তোমার ভালোভাবে খেয়াল রাখতে পারে না। ইয়ান বলে আমার ফিয়ন্সের সাথে আমার কোনো লেনা দেনা নেই। আর এখানে ও তখন আবারও মিস্টার হুয়ের উপরে উঠে পড়ে আর মিস্টার হুয়োকে বারবার সিরিয়াস করার চেষ্টা করতে থাকে। মিস্টার হু বলে তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েছো এরকম ভাবে এখানে আমাকে সিরিয়াস করবে। এইটা বলে মিস্টার হুও নিজেই এখানে ইয়ানের সাথে রোম্যান্স করতে শুরু করে, আর তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে এখানে ইয়ানের কাছে ফোন আসে। ইয়ানকে ওর ফিয়ন্স ফোন করেছে যার নাম ম্যাং। ম্যাং বলে 2 দিন ধরে তোমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তুমি কোথায় রয়েছো? আমরা সবাই তোমাকে অনেক খুঁজেছি। ইয়ান বলে কিন্তু আমি তোমাদের সাথে দেখা করতে চাই না। ম্যাং বলে আজকে তোমাকে কোম্পানিতে আসতে হবে। এতে ইয়ান বলে ঠিক আছে আমি চলে যাব। একটু পরে মিস্টার হুও শাওয়ার নিয়ে বের হয়, আর তাকে দেখার পর অনেক খুশি হয়ে যায় এখানে ইয়ান। অ্যাসিস্ট্যান্টও এখানে আসে মিস্টার হুয়ের ড্রেস দেওয়ার জন্য, আর এইটা নিয়ে থ্যাংক ইউ বলে ইয়ান অ্যাসিস্ট্যান্টকে। এরপরে নিজের হাতে এখানে তখন শার্টের বোতামগুলো লাগিয়ে দিয়েছিল মিস্টার হুয়ের। আর মিস্টার হুয়োকে জিজ্ঞাসা করে কাল তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো, এটা কি তোমার ফার্স্ট টাইম ছিল? এতে মিস্টার হুয়ো বলে হ্যাঁ। ইয়ান বলে তাহলে তুমি কি এখন আমাকে আমার আঙ্কেলের হাত থেকে বাঁচাতে পারবে? মিস্টার হুয়ো বলে এটা তোমার পারফরমেন্সের ওপর ডিফেন্স করবে। ইয়ান বলে তুমি সত্যি করে বলো তো তাহলে আজ রাতে আমি তোমাকে কতটা বেশি খুশি করতে পেরেছি। তখন মিস্টার হু ওর দিকে তাকিয়ে থাকে। ইয়ান মিস্টার হুর কোলে উঠে পড়ে আর বলে কোনো চিন্তা করো না, আমি ভালোভাবে সবকিছু করার চেষ্টা করব। মিস্টার হুও বলে আমিও দেখতে চাই তুমি কতদিন আমার সাথে ভালোভাবে থাকতে পারো। তখন ইয়ানের কাছে আবারও ম্যাং ফোন করে, বলে তুমি এখনো কেন বাইরে আসোনি? আমাদের অনেক বেশি লেট হচ্ছে আর আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। ফোন রেখে দেওয়ার পর ইয়ান এখানে মিস্টার হুয়ের গলাতে লাভ বাইট দেখতে পায়, তাই মনে মনে অনেক খুশি হয়ে যায়। এরপরে মিস্টার হুয়োকে নিজের কাছে নিয়ে আসে আর বলে বাইরে আমার ফিয়ন্স আমার জন্য অপেক্ষা করছে, তাই তুমি অন্য আরেকটি গেট দিয়ে এখান থেকে চলে যাও। মিস্টার হুয়ো ওর কাছ থেকে টাইটা ছাড়িয়ে নিয়ে বলে আমি তো বলবো তুমি এইসব কাজগুলো একদমই করো না। এরপরে ইয়ান রেডি হয়ে বাহিরে আসে, যেখানে ও কারের ভিতরে সু নামের একটি মেয়েকে দেখতে পায়। সু বলে সিস্টার তুমি আমাকে কারের ভিতরে দেখার পর রেগে যেও না, আসলে আমার শরীরটা খারাপ হয়েছিল, এই কারণে ম্যাং আমাকে কারের ভিতরে বসতে বলেছে। ম্যাং তখন রেগে বলে তুমি এত বেশি লেট করে কেন এসেছো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কারের ভিতরে ওঠো। তখন ইয়ান বলে আমি তো ওই প্রজেক্টটি এখনো কমপ্লিট করতেই পারিনি, তুমি আমাকে যে ফাইলের উপরে কাজ করতে দিয়েছিলে। এতে ম্যাং রেগে বলে তাহলে তুমি এই 2 দিনে কি করেছো? ইয়ান বলে আমার দ্বারা ওই প্রজেক্টটি কমপ্লিট করা সম্ভব নয়, এটা কি সু করতে পারবে? আর এখানে ও সুকে বলছিল তুমি তাহলে ওই প্রজেক্টটি করে দাও, কারণ তোমার সাথে ম্যাংয়ের সম্পর্কে অনেক ভালো। আর এই কারণে ম্যাং তো ওর উপরে রেগে যাচ্ছিল। সু বলে দেখো এখন তুমি এখানে সিস্টারের সাথে একদমই ঝগড়া করো না, হতে পারে সিস্টারের মুড ভালো নেই তাই এরকম কথা বলছে। ম্যাং বলে ওই প্রজেক্টটি কমপ্লিট করার পর তুমি কোম্পানি মিটিংয়ে চলে আসো আর এখান থেকে চলে যায়। এইসব কিছুতে এখানে তো ইয়ান অনেক বেশি রেগে যায়, আর তখন এখানে মিস্টার হুও নিজের কার নিয়ে আসে। মিস্টার হুকে দেখার পর আবার ইয়ানের মুডটা ভালো হয়ে যায়। ও মিস্টার হুয়ের কারের ভিতরে উঠে পড়ে। মিস্টার হুও বলে যে তোমার ফিয়ন্স দেখছি তোমাকে ইগনোর করে চলে গিয়েছে। ইয়ান বলে তুমি এখানে ম্যাংয়ের কথা বলার পর আমাকে হার্ট করছো, তুমি তো জানোই আমি ম্যাংয়ের কথা শোনার পর অনেক বেশি হার্ড হই, আর কাল রাতে কি আমি তোমাকে খুশি করতে পেরেছিলাম? এই সব কিছু এখানে কারের ভিতরে অ্যাসিস্ট্যান্টও শুনতে পায়, আর মনে মনে বলছিল এই মেয়েটির সাহস কিভাবে হয় বসের সাথে এরকম ভাবে কথা বলার। হুও বলে কাল রাতে তুমি একদমই ভালো পারফরমেন্স করতে পারোনি, আমি একদমই হ্যাপি হতে পারিনি। এই কথা শোনার পর ইয়ান বলে কিন্তু আমি তো দেখেছি কাল রাতে তুমি আমার উপরে অনেকটাই বেশি ইন্টারেস্টিং ছিলে, তাহলে এখন মিথ্যে কথা কেন বলছো? এইসব শোনার পর অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে, আর এইদিকে তখন হুও ওর কাছ থেকে দূরে সরিয়ে দেয় ইয়ানকে আর বলে তোমার উচিত না এখন কোম্পানিতে যাওয়া। এতে বলে ইয়ান তাহলে তুমি আমাকে কোম্পানিতে পৌঁছে দাও। মিস্টার হুও বলে ঠিক আছে আমি তোমার এইটুকু সাহায্য করতেই পারি। এরপরে ইয়ানকে কোম্পানির বাইরে নামিয়ে দেয়, আর ইয়ান খুশি খুশি মিস্টার হুওকে থ্যাংক ইউ বলে চলে যায়।
মিস্টার হু ওর দিকেই তাকিয়ে থাকে। আর ইয়ান যখন কোম্পানির ভিতরে আসে তখন এখানে ম্যাংয়ের মমকে দেখতে পায়, যিনি তো এখানে ইয়ানকে দেখার পর ইয়ানকে অনেক জোর একটি থাপ্পড় মারে আর বলে, তুমি এতদিন কি করেছো? আজকে জানো যে আমাদের ওই প্রজেক্টটার দরকার রয়েছে, তাহলে তুমি ওটা কেন কমপ্লিট করোনি? এরকম ভাবে তুমি তোমার হাজবেন্ডকে সাহায্য করবে? তোমার উচিত এখন তোমার হাজবেন্ডকে সব দিক থেকে সাহায্য করা। এতে ইয়ান বলে, আমি ওই প্রজেক্টটি কমপ্লিট করতে পারিনি, আর ওটা আমি ইচ্ছা করেও কমপ্লিট করিনি, কারণ ওকে তো আমার বিয়ে করার ইচ্ছাই নেই। আর আমার মনে হয় আপনার ছেলেকে সব দিক থেকে সাহায্য করতে পারবে সু, তাই আপনি আমার সাথে বিয়ে না দিয়ে সুয়ের সাথে বিয়ে দিন। এইটা বলে চলে যেতে নিয়েছিল, কিন্তু মম এখানে ওর চুল ধরে নেয় আর ওকে মারতে শুরু করে। এই সব কিছু দূর থেকে অ্যাসিস্ট্যান্ট আর মিস্টার হু তারা দুজনেই দেখতে থাকে। এইদিকে মম তো অনেকটাই বেশি আঘাত করছিল এখানে ইয়ানকে বলে, তুমি এসব কথাগুলো কিভাবে বলতে পারো? আর আমি তোমাকে বলেছি তুমি আমার ছেলেকে সাহায্য করবে, তাই তোমার উচিত ওকে সাহায্য করা, কারণ কিছুদিন পরেই তোমাদের দুজনের বিয়ে হবে আর ওর বিজনেসটা এখন তোমারও বিজনেস হতে চলেছে। তাই চুপচাপ ভিতরে যাও আর ওই প্রজেক্টটি কমপ্লিট করো, এরপরে মিটিংয়ে আসবে। এরপরে কোম্পানির বোর্ড মিটিং এর সিন দেখানো হয়, যেখানে মিস্টার হুও এসেছিল। আর এখানে আমরা মিস্টার হুয়ের গলাতে লাভ বাইটে দেখতে পাই, যেটা দেখার পর আবারও এখানে খুশি হয়ে যায় ইয়ান। তখন হঠাৎ করে ইয়ানের দিকে আবার ম্যাং তাকিয়ে থাকে। ইয়ান ওকে একটি টিস্যু বের করে দেয় আর বলে যে, তুমি তোমার মুখে থাকা লিপস্টিকের দাগটা মুছে ফেলো, নয়তো এটা সবাই দেখতে পারবে আর তোমাকে নিয়ে মজা করবে। ম্যাং ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওর নিজের মুখটা ভালোভাবে ক্লিন করে। এরপরে বলে, আসলে আমি শুয়ের সাথে বাইরে গিয়েছিলাম খাবার খেতে, হতে পারে এটা কেচাপ লেগে গিয়েছে, তুমি কোনো চিন্তা করো না। মিস্টার হু ওদের দুজনকে এরকম ভাবে দেখার পর রেগে যায়। এখানে রেগে তখন ম্যাংয়ের দিকে একটি ফাইল এগিয়ে দেয়, আর যেখানে কিনা কোম্পানির টাকা পয়সার হিসাবগুলো ছিল। এটা দেখার পর ম্যাং বলে, আমার মনে হয় এইটাতে কোনো ভুল রয়েছে। তখন এখানে মনে মনে ইয়ান বলছিল, আমি জানি এইটাতে কোনো ভুল নেই, বরং তুমি এখানে মিথ্যে কথা বলছো, কারণ তুমি এই 30 মিলিয়ন দিয়ে শুয়ের জন্য একটি ভিলা কিনেছো। কিন্তু ম্যাং এখানে মিথ্যে কথা বলে, আমি কোম্পানি থেকে 30 মিলিয়ন নিয়েছি আমার ওয়েডিং এর গিফট কেনার জন্য। ইয়ান এটা জানতে পেরে অবাক হয়ে যায় আর মনে মনে বলছিল, আজ পর্যন্ত আমাকে 1 টাকারও গিফট দেয়নি, আর বলছে 30 মিলিয়ন নিয়েছে আমাকে গিফট দেওয়ার জন্য। মিস্টার হুও বলে, ঠিক আছে, তুমি যেহেতু এটা তোমার ওয়েডিং এর জন্য নিয়েছো, তাই আমি এবার তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর থেকে আর কখনো এরকম ভাবে কোম্পানি থেকে টাকা নিতে পারবে না। মিটিং শেষে ইয়ানের কাছে ম্যান চলে আসে। ইয়ানকে বকা দিয়ে বলে, তুমি কেন জেনে বুঝে ওই রিপোর্টটা ওখানে রেখেছো? তুমি ভালো করে জানো ওই 30 মিলিয়ন দিয়ে আমি আমার ফ্যামিলির জন্য একটি ভিলা কিনেছি, আর তুমি যদি এরকমটাই করতে থাকো তাহলে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেবো। এই কথা শোনার পর এখানে ইয়ান বলে, সত্যি এমনটি করবে? তাহলে অনেক বেশি ভালো হবে, আর এমনিতেও আমার তোমার সাথে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আর তুমি ওখানে মিথ্যে কথা বলেছো যে 30 মিলিয়ন দিয়ে তুমি আমাকে গিফট দেবে, কিন্তু আজ পর্যন্ত আমাকে 1 টাকারও গিফট দাওনি। আমি এখন নিজেই তোমার সাথে এঙ্গেজমেন্টটা ভাঙতে চাচ্ছি। ম্যাং বলে, তোমার এত বড় সাহসই নেই যে তুমি আমার আগে এঙ্গেজমেন্টটা ভেঙে দেবে, দরকার পড়লে আমি এঙ্গেজমেন্টটা ভেঙে দেবো। আর এখানে ওই ইয়ানের সাথে জোর করেছিল, যার কারণে ইয়ানের গলাতে থাকা লাভ বাইটে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, এটার মানে কি? তুমি আমার সাথে চিট করছো? ইয়ান বলে, আমাদের এঙ্গেজমেন্টটা এমনিতেও ভেঙে যাবে, তাহলে তো আমাকে অন্য আরেকজন পার্টনারকে খুঁজে নিতে হবে, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো ওই ভিলাটা আমার নামে করে দাও, কারণ ভিতরে তো শুনেইছো মিস্টার হু ওটা আমাকে গিফট করেছে, তাই ওটা আমার অধিকার। ম্যাং রেগে বলে, তুমি আসলে কি বলতে চাচ্ছো? ইয়ান বলে, তুমি কি বুঝতে পারো না? আমি এটাই বলতে চাচ্ছি, তুমি সুকে বলো ওই ভিলা থেকে চলে যেতে, কারণ আমি এখন ওই ভিলাতে থাকতে শুরু করব। তুমি কি মনে করেছো আমি তোমার অ্যাফেয়ার সম্পর্কে কোনো কিছুই জানি না? আমি এটা ভালো করেই জানি তোমার সাথে সুই সম্পর্ক রয়েছে, তাই আমার আর তোমার সাথে বিয়ে করার কোনো ইচ্ছাও নেই। সু এসে বলে, সিস্টার তুমি ম্যাংয়ের সাথে এরকম ভাবে কথা কেন বলছো? ম্যাং বলে, ওর সাথে কথা বলো না, ওকে এখান থেকে যেতে দাও। সন্ধ্যায় একটি বাইরের সিন দেখানো হয়, যেখানে ইয়ান ওর বেস্ট ফ্রেন্ড জিনের সাথে এসেছে, আর ও খুশি হয়ে নিজের লাভ বাইটি জিনকে দেখায়। জিন এটা দেখার পর অবাক হয়ে যায় আর খুশি হয়ে বলে, এর মানে তুমি কাল রাত মিস্টার হুয়ের সাথে নাইট স্পেন্ড করেছো। ইয়ান বলে, আমাকে তো এমনটি করতেই হতো, নয়তো আমাকে ম্যাংয়ের হাত থেকে কে বাঁচাবে? তখন এখানে বলে জিয়া, আমার তো ইচ্ছা করে ওই ম্যাংকে একদম মেরে ফেলতে। তখনই হান্না আমার একটি ছেলে এসে বলে, তোমরা এখানে কাকে মেরে ফেলার প্ল্যান করছো? হঠাৎ করে এই কথাটি শোনার পর ইয়ান অনেক ভয় পেয়ে যায় আর পড়ে যেতে নিয়েছিল, কিন্তু তখনই মিস্টার হু এসে ওকে ধরে নেয়, দেন ওকে বলে যে ভালোভাবে চলাফেরা করার জন্য। মিস্টার হু আর ইয়ান দুজনকে একসাথে দেখার পর হান স্মাইল করে, দেন বলে, আমার মনে হয় এই মেয়েটি তোমাকে ভালোভাবে সিডিউস করতে পারছে। তখন ইয়ান ভিতরে দেখতে পায় ম্যাংকে, তাই ও এখানে মিস্টার হুয়ের কোডের ভিতরে নিজের মুখটা লুকানোর চেষ্টা করে।
ম্যাং ভিতরে আসার পর হানকে দেখতে পায় আর বলে যে তুমি এখানে এসেছো। একটু পরে দেখতে পায় মিস্টার হুকে, তাই জিজ্ঞাসা করে যে আঙ্কেল আপনিও এই বাইরে এসেছেন। আর এখানে মেয়েটিকে ওর চেনা চেনা মনে হচ্ছিল, তাই এগিয়ে আসতে থাকে। এইদিকে ইয়ান ইশারা করে মিস্টার হুকে বলতে থাকে যে আমাকে প্লিজ বাঁচিয়ে নাও ওর হাত থেকে। যখন এইদিকে ম্যাং এগিয়ে আসতে নিয়েছিল তখন ওকে বলে মিস্টার হু তোমার কি এখানে কোনো কাজ রয়েছে? যদি কাজ না থাকে তাহলে এখান থেকে যেতে পারো। ম্যাং বলে আমার সেরকম কোনো কাজ নেই, আমি শুধু বাড়ি এসেছি। তো হান বলে এখন তুমি এখান থেকে যেতে পারো। ইয়ান তখন কোর্টের ভিতর থেকে বের হয়ে আসে। হান বলে এখানে হুকে যে তুমি এই মেয়েটির কাছ থেকে সাবধানে থেকো, এই মেয়েটি অনেক চালাক, কোথায় আবার তোমাকে সিডিউস না করে নেয়। তখন আবার ইয়ান বলে হুকে তুমি কোনো চিন্তা করো না, এখানে ম্যাং আমাদের সম্পর্কে কোনো কিছুই জানে না যে আমরা দুজনে অন নাইট স্ট্যান্ড করেছি। হান এই কথা জানার পর অনেক বেশি অবাক হয়ে যায়। হুও ইয়ানকে বলে তুমি তোমার কথাগুলো একটু সাবধানে বলো। আর এরপরে হান এখানে হুওকে বলে দেখো এই মেয়েটি দেখতে অনেকটাই বেশি বিউটিফুল, কিন্তু এর ক্যারেক্টার মনে হয় একটু খারাপ রয়েছে। তখন তো হুও হানকে চুপ থাকতে বলে, তাই হান নিজের মুখটাও বন্ধ করে নেয়। এরপরে ইয়ান বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু হুও ওর হাত ধরে নেয়, ওকে একটি জায়গায় নিয়ে আসে আর ওর অনেক বেশি ক্লোজ চলে আসে। তখন ইয়ানের কাছে একটি ফোন চলে আসে, ইয়ান এটা হুকে দেখায়, তাই হু এখান থেকে চলে যায়। এরপর ইয়ান যখন যাচ্ছিল তখন দেখতে পায় যে ওর ফ্রেন্ড আর হান তারা দুজন একসাথে ওয়াশরুম থেকে বের হচ্ছে, যেটা ওর কাছে অনেকটাই অদ্ভুত লাগে। আর হানও এখানে ইয়ানকে দেখতে পায়। এরপরে হান চলে আসে একটি রুমের ভিতরে যেখানে ইয়ান আর হুও ছিল। হাও হুওকে বলে তুমি জানো আমেরিকা থেকে শ্যান আবারও এখানে আছে? হুও বলে আমি জানি, ও তো কয়েক বছর পর পরই আমেরিকা থেকে এখানে আসে নিজের সিস্টারকে খোঁজার জন্য। ইয়ান বলে উনি যদি সত্যি নিজের সিস্টারকে খুঁজে পেতে চায় তাহলে ওনার আমেরিকা না থেকে এখানেই থাকা উচিত, তাহলেই খুঁজতে পারবে। আর কোনো রিস ফ্যামিলির সাহায্য নিতে হবে। এইটা শোনার পর হান বলে দেখছি মিস ইয়ান তো অনেকটাই বেশি ট্যালেন্টেড, তাই তো বলি ও তোমাকে কিভাবে সিডিউস করেছে। এরপরে আবার বলে ইয়ান আজকে আমাকে অনেক বড় একটি হেল্প করেছে, তাই আমি দেখো তোমার জন্য এখানে ডায়মন্ড নিয়ে এসেছি। ইয়ান বলে কিন্তু আমার এইসব কিছুর কোনো দরকারই নেই, আর আমি এখন এখান থেকে চলে যাব। কিন্তু হুও এখান থেকে হানকে যেতে বলে। আর এরপরে ইয়ান রেগে এখানে হুওকে বলে তুমি তোমার ফ্রেন্ডকে বলো যেন আমার ফ্রেন্ড জিয়ার কাছ থেকে দূরে থাকে। আর এই হুয়োর তো এঙ্গেজমেন্ট হয়েছে, তাহলে আমার ফ্রেন্ডের সাথেই বা কি করছে? তখন হুও বলে হতে পারে তারা দুজনে একে অপরকে দেখার পর একটু নিজেদের প্রতি আকর্ষণ ফিল করেছে, তাই দুজনে একসাথে রয়েছে, এতে খারাপ কি? ইয়ান বলে এর মানে তুমি বলতে চাচ্ছ যে তারা দুজনে যা করছে এটা একদমই ঠিক? কিন্তু আমি বলতে চাই যদি আমার ফ্রেন্ড হানের প্রেমে পড়ে যায় আর এরপরে যদি হান ওকে ছেড়ে দেয় তাহলে আমার ফ্রেন্ড তো কষ্ট পাবে, তাই তুমি তোমার ফ্রেন্ডকে বলো আমার ফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকতে। হান বলে ভালোবাসলেই তো বিয়ে করতে হবে না, এরকম কোনো কথা নেই। তখন জিজ্ঞাসা করে ইয়ান তুমি এত সবকিছু কিভাবে জানো? হান বলে আমি এসব কিছু নিয়ে অনেক পড়াশোনা করেছি, তাই সবার মনের কথাই বুঝতে পারি। ইয়ান ওর কোলে বসে পড়ে আর হাত এখানে নিজের হাড়ের উপরে রাখে, বলে এখন বলো আমি মনে মনে কি ভাবছি। হুও তো কিছুই বলছিল না। তখন ইয়ান বলে এমন না হয়ে যায় যে আমি আবার তোমাকে ভালোবেসে ফেলি, আমি জানি না কেন আমি বারবার তোমার কাছেই আসতে চাই আর এখানে হুওকে সিরিয়াস করতে থাকে। আর হুও এটাও বলে যে আমাদের দুজনের সম্পর্কটাও তো ওদের দুজনের মতনই। পরের দিন ইয়ান কোম্পানিতে আসে। এখানে একটি মেয়ে ইয়ানকে দেখার পরে ইয়ানকে বলে আজ থেকে আর তুমি ম্যাংয়ের সেক্রেটারি থাকবে না, কারণ ও তোমাকে সেক্রেটারি পদ থেকে সরিয়ে দিয়েছে, তাই তুমি ছোটখাটো কোনো কাজ করে নিও। তখন ইয়ান বলে তুমি হয়তো আমাকে জানো না, আমি ছোট পোস্টের কোনো কাজ করি না। মেয়েটি বলে কিন্তু তোমাকে এই কোম্পানিতে থাকতে গেলে তোমাকে এখন ছোট পোস্টগুলোই করতে হবে, কারণ আজ থেকে তোমার জায়গাটি আমার। তখন ইয়ান বলে আর ম্যাং আমাকে কি এই জব থেকে বের করে দেবে, আমি নিজেই তো এই কোম্পানি থেকে চলে যাব, আর তুমি কি এই কথা জানো না? ইয়ান যখন এখান থেকে চলে যেতে নিয়েছিল তখন ওর সাথে ম্যাংয়ের দেখা হয়ে যায়। ম্যাং এখানে ইয়ানের হাত ধরে ফেলে আর ইয়ানকে বলে দেখো এখন আমি তোমাকে আমার সেক্রেটারি পদ থেকে সরিয়ে দিয়েছি, কোম্পানিতে ছোটখাটো জব করতে হবে। তখন বলে ইয়ানে তুমি আমাকে কি তোমার পদ থেকে সরিয়ে দেবে? তুমি হয়তো জানো না আমি কোম্পানিতে আমার রিজাইন লেটার জমা দিয়েছি, আমি এই জবটি করব না। তখন ম্যাং রেগে যায়, তার উপর এখানে আবার ওর লাভ বাইটটা দেখতে পায়, তাই বলে কাল রাতে তুমি কোন ছেলের সাথে ছিলে? তুমি তো দেখছি আমার সাথে চিট করছো, তাহলে কিভাবে বলতে পারো আমি তোমার সাথে চিট করছি? এতে ইয়ান বলে এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আর এমনিতেও আমি তোমার সাথে আমার বিয়েটা ভেঙে দিয়েছি, আর তুমিও তো সেই সাথে থেকে আমার সাথে চিট করছো। এইটা বলে ইয়ান চলে যেতে নিয়েছিল, কিন্তু ম্যাং ওকে যেতে দেয় না।
আর বলে, তুমি জানো আমি এই মিডিয়ার কথা সবাইকে বলে দিলে তোমার রিপুটেশন খারাপ হয়ে যাবে। ইয়ান বলে, এইটা তুমি নিজের জন্য চিন্তা ভাবনা করো, কারণ আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। এরপরে যদি মিডিয়ার সাথে তোমার আর সির কথা বলে দেই তাহলে তোমার কোম্পানির লস হয়ে যাবে। ম্যাং রেগে ওকে মারতে নিয়েছিল, কিন্তু ইয়ান তো নিজেকে বাঁচিয়ে নেয় আর ওকে এখানে অনেকটাই ভয় দেখিয়ে চলে যায়। এই সব কিছুর কারণে ম্যাং অনেক দিশেহারা হয়ে পড়ে। ইয়ান বাইরে আসলে হুয়োর কার্ড দেখতে পায়, যেখানে হুয়ো বলে যে তুমি আমার সাথে আমার পাশে বসবে আর আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখন বলে ইয়ান, এখানে যেহেতু হু আমাকে সাহায্য করতে চাচ্ছে তাহলে আমি মানা কিভাবে করতে পারি, কিন্তু আমি সামনে বসবো। কিন্তু এখানে হুয়ো জোর করে ওকে নিজের পাশে বসায় আর ওর জিনিসপত্রগুলো অ্যাসিস্ট্যান্টের সাথে সিটে রেখে দেয়। এরপরে এখানে বলে হুয়ো ইয়ানকে, তুমি তোমার সব জিনিসপত্র নিয়ে বের হয়েছো, তুমি কি এই কোম্পানিটা ছেড়ে দিয়েছো? তখন ইয়ান বলে, আমি এই কোম্পানির জন্য অনেক কিছুই করেছি, কিন্তু ম্যাং এখন আমাকে ওর সেক্রেটারি পদ থেকে সরিয়ে দিয়েছে আর আমি কোনো ছোট পদের জব এই কোম্পানিতে করব না। ওকে বলে, তুমি কি আমাকে কোনো জব নিয়ে দিতে পারবে? আমি কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড। তখনই ওর কাছে নতুন সেক্রেটারির ফোন আসে আর ওকে বলে, আমি ম্যাংয়ের সম্পর্কে কোনো কিছু জানি না, তাই আমার কাজ করতে কষ্ট হচ্ছে, তুমি আমাকে ম্যাংয়ের সম্পর্কে কোনো কিছু বলো। এখানে বলে ইয়ান, আমি কেন ওর সম্পর্কে তোমাকে বলতে যাব, আমি কিছুই বলবো না। ও তখন ইয়ানকে বলে, আচ্ছা চলো, তোমাকে আমি কোম্পানির ডাইরেক্টর পজিশনটা দিতে চাচ্ছি। তখন তো ইয়ান খুশি হয়ে বলে, এর মানে তুমি ম্যাংয়ের পজিশনটা আমাকে দিতে চাচ্ছো? আচ্ছা, তুমি কি এইটা কি আমাকে তোমার সাথে প্রাইভেট রিলেশন রাখার কারণে দিচ্ছ? তাহলে আমি ওই জবটা অনেক বেশি ভালোভাবে করব। রাতে ইয়ান রাস্তায় একা ছিল, তখনই কিছু গুন্ডারা এসে এখানে হঠাৎ করে ইয়ানকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে হুয়োকে দেখানো হয়, হুয়ো তখন কিছু ফাইল দেখছিল। এরপরে বলে অ্যাসিস্ট্যান্টকে, এখন তো ম্যাং আর ম্যাংয়ের বাবা জানতে পারবে যে আমি ওদেরকে কোম্পানি ডাইরেক্টরের পজিশন থেকে সরিয়ে দিচ্ছি, তাই আমাদের ইয়ানের উপরে নজর রাখতে হবে। আর আমরা দেখতে পাই ইয়ানকে কিডন্যাপ করে তখন ম্যাংয়ের বাবার কাছে নিয়ে আসা হয়। জিজ্ঞাসা করে, আপনি আমাকে এখানে কেন কিডন্যাপ করে নিয়ে এসেছেন? অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট এসে হুয়োকে বলে, ম্যাং আর ম্যাংয়ের বাবা এই নিউজটা জানতে পেরেছে, কিন্তু আমি তো ইয়ানকে কোথাও দেখতে পারছি না, এমনকি ইয়ান বাসাতেও যায়নি, কোম্পানিতেও নেই, আর তার ফোনটাও এখন লাগছে না। তাই তো হুয়ো ওর জন্য চিন্তিত হয়ে পড়ে আর বলে, আমাদেরকে এক্ষুনি ইয়ানকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে ম্যাংয়ের বাবাকে দেখানো হয় ইয়ানের উপরে অনেক বেশি রেগে রয়েছে। ইয়ানকে বলে, তুমি তাহলে কোম্পানির ডাইরেক্টর হয়ে গিয়েছো? ইয়ান বলে, আপনি আর আপনার ছেলে মিলে কোম্পানির অনেক টাকা পয়সা এদিক সেদিক করতে থাকেন, তাহলে তো আমাকে কোম্পানির ডাইরেক্টর বানাবেই। এইটা শোনার পর ম্যাংয়ের বাবা অনেকটাই রেগে যায় আর এখানে ওর কাছে চলে আসে, দেন জোর করে ওর মেকআপ উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন ওর লাভ বাইট দেখতে পায় আর বলে, আমি বুঝতে পেরেছি তুমি কিভাবে কোম্পানি ডাইরেক্টর হতে পেরেছো, হুয়োকে সিডিউস করেছো, তাই তো তোমাকে এই চান্সটি দিয়েছে। ইয়ান ওনার মুখে থুতু দেয়, এই কারণে উনি আরো বেশি রেগে যায়। ইয়ান নিজেকে বাঁচানোর জন্য এখানে আবার ম্যাংয়ের বাবার হাতে অনেক জোরে কামড় দিয়েছিল। এইসব কিছুতে উনি আরো অনেক বেশি রেগে যায়, ইয়ানকে অনেক বেশি মারধর করে। ইয়ান তখন বলছিল, আমি বুঝতে পেরেছি এখানে আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, তাই বাধ্য হয়ে ম্যাংয়ের বাবাকে বারবার সরি বলতে থাকে আর বলে, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। কিন্তু ম্যাংয়ের বাবা এখানে গার্ডদেরকে অর্ডার দেয় যেন ইয়ানকে এখানে অনেক বেশি মারধর করা হয়। আর ইয়ান তো ওনার ছেলের সাথে এঙ্গেজমেন্টটাও ভেঙে দিয়েছে, তাই ইয়ানের উপরে আরো বেশি রেগেছিল। কিন্তু তখনই ভিতরে একজন মেয়েড আসে আর ওনাকে জানায়, আপনার সাথে বাহিরে হুয়ো দেখা করতে এসেছে। আর হুয়োর কথা শোনার সাথে সাথে ইয়ান এখানে বাহিরে যেতে চাচ্ছিল, কিন্তু গার্ডরা ওকে বাহিরে যেতে দেয় না, ওর মুখও এখানে ধরে রাখে যাতে করে কোনো কথা না বলতে পারে। আর ম্যাংয়ের বাবা তখন নিচে আসতে শুরু করে। এইদিকে আমরা দেখতে পাই ম্যাংয়ের মাকে এখানে জিজ্ঞাসা করে হুয়োকে যে, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কি কারণে এসেছেন? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, একটি মেয়ে এসেছে আমাদের কাছে সাহায্য চাইতে আর চাচ্ছিল যে আপনার হাজবেন্ডের সাথে দেখা করবে। এরপর একটি মেয়ে এখানে ম্যাংয়ের বাবার কাছে আসে, মেয়েটি প্রেগনেন্ট ছিল, বলে, দেখো আমি তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু তোমার ওয়াইফ একদমই আমাকে ভিতরে আসতে দিচ্ছিল না, তাই আমি হুয়োর সাহায্য নিয়েছি। আর আমার কাছে এখন যে বেবিটি রয়েছে এই বেবিটি তোমার। ম্যাংয়ের বাবা তখন মেয়েদেরকে বলে যে এই মেয়েটিকে এখান থেকে নিয়ে যাও। তারা এখান থেকে মেয়েটিকে নিয়ে যাচ্ছিল আর মেয়েটি বলে, বিশ্বাস করো এই সন্তানটি তোমার। হুয়ো ম্যাংয়ের বাবাকে বলে, আপনি আর আপনার ছেলে বাহিরে যত ইচ্ছা মেয়েদেরকে দেখতে পারেন, কিন্তু মেয়েরা যদি আমার কাছে এসে এরকম ভাবে সাহায্য না চাইতে থাকে, যদি এইসব কিছু মিডিয়াতে চলে আসে, তাহলে আমাদের কোম্পানির কিন্তু আপনাদের কারণে অনেক বেশি লস হয়ে যাবে, যেটা আমার বাবা কিছুতেই অ্যাকসেপ্ট করবে না।
ওপরে ইয়ান অনেক চেষ্টা করতে থাকে হুয়োর কাছে যাওয়ার জন্য, কিন্তু গার্ডরা ওকে যেতে দেয় না। এদিকে ম্যাংয়ের বাবা হুয়োকে সরি বলে যে এরকম কাজ আর কোনো মেয়ে নেক্সট টাইম থেকে করবে না, আর আপনাকে কোনো মেয়ে এরকম ভাবে এসে বিরক্তও করতে পারবে না। হুয়ো বলে এই কথা যেন মাথায় থাকে। ম্যাংয়ের বাবা বলে আমি জানতে পেরেছি আপনি কোম্পানির ডাইরেক্টর চেঞ্জ করেছেন আর ইয়ানকে কোম্পানির ডাইরেক্টর বানাতে চাচ্ছেন। এইসব কথাগুলো ওপরে ইয়ান শুনতে পারছিল আর নিচে তখন বলে হুয়ো ওকে কেন বানাবো না, মেয়েটি অনেক বেশি ট্যালেন্টেড, তাই আমি আমার কোম্পানির ডাইরেক্টর ওকেই বানাতে চাচ্ছি। আর এমনিতেও আপনি আর আপনার ছেলে কোনো উন্নতি করতে পারেনি, বরং আপনাদের জন্য আমাদের কোম্পানির সেল দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, তাই আমাকে তো এমনটি করতেই হতো। এইটা বলে হুয়ো এখান থেকে চলে যায়। ওপরে মেয়েটাও তখন ওখান থেকে ইয়ানকে নিয়ে দূরে সরে যায়। হুয়ো বুঝতে পারছিল যে ওপরে কেউ একজন রয়েছে, তাই আবারও দাঁড়িয়ে যায় আর বলে আমি যা যা বলেছি এইসব কথাগুলো মাথায় রাখবেন, আর নেক্সট টাইম থেকে কোনো মেয়ে যদি আমার কাছে না আসে। হুয়ো এইটা বলে চলে যায়। ম্যাংয়ের বাবা তখন রেগে ম্যাংয়ের মায়ের কাছে আসে আর এখানে বলছিল মা যে আমি তো কোনো কিছু জানি না যে এই মেয়েটা এখানে কেন এসেছে। কিন্তু ম্যাংয়ের বাবা রেগে গিয়ে থাপ্পড় মারে আর বলে তোমার মা ভালো মানুষ ছিল, তাই আমি তোমাকে এতদিন ধরে সহ্য করছি, নয়তো কবেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। আর তোমার ভুলের কারণে আজ মেয়েটা এখানে আসতে পেরেছে, তাই তোমাকে এখন শাস্তি পেতে হবে। আর নিজের ওয়াইফকে এখানে শাস্তি দেয় যে অনেকক্ষণ ধরে হাঁটু গেড়ে বসে থাকতে হবে। এরপরে ওখান থেকে উপরে চলে আসে ইয়ানের কাছে। গার্ড বলে এই মেয়েটি তো এখান থেকে পালানোর জন্য নিজের পায়ে অনেক বেশি আঘাত করেছে। তখন ম্যাংয়ের বাবা বলে আমি চাইলে তোমাকে এখান থেকে যেতে দিতে পারবো, কিন্তু এর জন্য কোম্পানিতে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। মানে হুয়ো কখন কি করছে এই সব কিছু তুমি আমাকে বলবে। তখন মনে মনে বলছিল ইয়ান আমি জীবনেও তোমার হয়ে কাজ করব না। ম্যাংয়ের বাবা রেগে বলে তুমি এত বেশি কি চিন্তা ভাবনা করছো, তুমি কি এখান থেকে যেতে চাও না? আর যদি এখান থেকে বেঁচে যেতে চাও তাহলে আমার হয়ে কাজ করবে, কোম্পানির সব খবরগুলো তুমি আমাকে দেবে। ইয়ান মনে মনে বলে যে আমি কিছুতেই তোমাকে সাহায্য করব না, কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য বলে ঠিক আছে আমি আপনাকে সাহায্য করব, আর এই সব কথাগুলো এসে আপনাকে বলবো। তখন ওকে যেতে বলা হয়। গার্ড বলে আপনি একে ছেড়ে দিচ্ছেন? তখন ম্যাংয়ের বাবা বলে এই মেয়েটি আমার হয়ে কাজ করবে, তাই ওকে তো এখান থেকে যেতেই হবে। ইয়ান যখন নিচে আসে তখন ম্যাংয়ের মাকে দেখতে পায় হাঁটু গেড়ে বসে রয়েছে। ইয়ান এটা দেখতে পেয়ে খুশি হয়ে যায়। ইয়ান আহত অবস্থায় ওখান থেকে বাহিরে আসে, যেখানে বাহিরে হুয়োকে দেখতে পায়। আসলে হুয়ো তো এখানে ইয়ানের আসারই অপেক্ষা করছিল। হুয়োকে দেখার পর কান্না করে ফেলে আর এরপরে হুয়োর কারের ভিতরে উঠে পড়ে। হুয়ো বুঝতে পারে যে ও অনেক বেশি আহত অবস্থায় রয়েছে। হুয়োর তো অনেক বেশি রাগ হয়। ইয়ান বলে তুমি কি এখানে আমাকে বাঁচানোর জন্য এসেছিলে? আর আমার মনে হচ্ছে আমি তোমাকে একদম ভালোই বেসে ফেলবো। এরপরে ওর কোলের ওপরে মাথা রেখে ঘুমিয়ে যায়। হুয়ো ইয়ানকে নিজের বাসায় নিয়ে আসে। ডক্টর এখানে ইয়ানের পায়ে মেডিসিন লাগিয়ে দিয়েছিল। ইয়ান তখন ব্যথা পেতে থাকে, যেটা দেখার পর হুয়ের কাছে একদমই ভালো লাগে না। এরপরে বাটলারকে বলে যেন এখান থেকে গিয়ে বরফ নিয়ে আসে। বাটলার আর অ্যাসিস্ট্যান্ট তারা দুজনে বাইরে আসে। বাটলার অ্যাসিস্ট্যান্টকে বলে এই প্রথম দেখছি এখানে বস কোনো মেয়েকে নিয়ে এসেছে, তাও আবার মেয়েটির এত বেশি কেয়ার করছে। অ্যাসিস্ট্যান্ট বলে কারণ এই মেয়েটি হচ্ছে বসের গার্লফ্রেন্ড, তাই মেয়েটি কষ্ট পেলে বস একদমই সহ্য করতে পারবে না। ডক্টর এরপরে মিস্টার হুয়োকে জানায় যে সেরকম কোনো চোট পায়নি, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মিস্টার হুয়ো বাটলারকে স্যুপ বানাতে বলে। এরপরে রুমে এসে কাজ করছিল, যেখানে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ানের শরীর একদমই ঠিক ছিল না, আসলে ওর উপর এখন মেডিসিনের প্রভাব পড়তে শুরু করেছে, যেটা ম্যাংয়ের বাবা ওকে দিয়েছিল, যার কারণে ইয়ান তো নিজের কাছে এখানে হুয়োকে টেনে নেয় আর হুয়োকে কিস করতে থাকে। হুয়ো তখন ওর গাল ধরে বলে তোমার পায়ে এখন ব্যথা রয়েছে, তাই তুমি রেস্ট করো। এরপর আবারও কাজ করতে শুরু করে। পরদিন সকালে এখানে ইয়ানের ঘুম ভেঙে গেলে ও দেখতে পায় হুয়োকে। হুয়ো এখানে বসে কাজ করছিল। তখন তো ও খুশি হয়ে বলে আমার মনে হয় আমি প্রথম মেয়ে যাকে তুমি এই বাড়িতে নিয়ে এসেছো। এতে হুয়ো ওর কাছে এসে বলে নিচে কিচেনে অনেকগুলো মেড রয়েছে যারা মেয়ে, তারা এখানে কুকিং করছে, আর এছাড়াও আরো অনেক মেয়ে রয়েছে। এইটা শোনার পর ইয়ান রেগে যায়। হুয়ো এখানে আবারও নিজে থেকে ওর পায়ে ব্যান্ডেজ করে দেয়। ইয়ান বলে আমি সেরকম বেশি আঘাত পাইনি। মিস্টার হু ওকে বলে তুমি যদি আঘাত পাও তাহলে আমার অনেক বেশি হার্ট লাগবে। এরপর ওকে রেস্ট করতে বলে উঠে যেতে নিয়েছিল, তখন ইয়ান ওকে জড়িয়ে ধরে। হুয়োকে বলে যে তুমি আমার সাথে এখানেই থাকো। তখনই হুয়োর কাছে একটি মেসেজ চলে আসে, যার কারণে হুয়োকে গিয়ে ওই মেসেজটি দেখতে হয়। হুয়ো দেখতে পায় যে এখানে বলা হয়েছে ম্যাংয়ের বাবা কাল কোম্পানিতে একটি মিটিং এর আয়োজন করেছে। এই কথা পরে ইয়ানকে বলে। ইয়ান বলে আমার কোনো ভয় নেই, কারণ এইসব কিছুর জন্য তো তুমি আমার পাশে রয়েছো। জিজ্ঞাসা করে মিস্টার হু তুমি আমাকে এতই বেশি বিশ্বাস করো? তখন ইয়ান মিস্টার হুয়ের আরো বেশি ক্লোজে চলে আসে
আর বলে যে হ্যাঁ আমি তোমাকে এতটাই বিশ্বাস করি। মিস্টার হু ওকে আরো বেশি ক্লোজে নিচ্ছিল। ইয়ান তখন দূরে যাওয়ার চেষ্টা করে। তখনই মিস্টার হু এর কাছে নিজের ফিয়ন্সি ফোন করে আর বলে যে আমি তোমার মমকে তোমার সাথে দেখা করার জন্য নিয়ে আছি। তখন হুয়ো বলে কিন্তু আমার মম তো একদমই ঠিক রয়েছে। হুয়োর মম হুয়োকে বলে দেখো এখানে কিন্তু আমার অনেক বেশি খেয়াল রাখছে তোমার ফিয়ন্সি, তাই তুমি তাড়াতাড়ি ওকে বিয়ে করো। এদিকে ইয়ান তখন মিস্টার হুকে সিরিয়াস করছিল, যার কারণে ও বলে ঠিক আছে আমি তোমাদের সাথে পরে কথা বলবো। এখানে ফিয়ন্সে জিজ্ঞাসা করে তুমি কি বিজি রয়েছো? এতে হুয়া বলে হ্যাঁ আমি এখন বিজি রয়েছি। আর এরপরে ফোন রেখে দেওয়ার পর এখানে ইয়ানকে নিয়ে বেডে চলে আসে আর ইয়ানের সাথে রোম্যান্স করতে শুরু করে। পরের দিন দেখানো হয় ইয়ান কোম্পানিতে এসেছে, যেখানে কোম্পানিতে জিয়া ওকে দেখার পর অনেকটাই রেগে যায় আর বলে তোমাকে তো কোম্পানি থেকে ফায়ার করা হয়েছে, তাহলে তুমি কোম্পানিতে আবার কেন এসেছো? ইয়ান ভিতরে আসার পরে বলে এই ডাইরেক্টরের রুমটা আমার পছন্দ হয়নি, তাই এখানকার কিছু জিনিসগুলো তোমাদেরকে পরিবর্তন করতে হবে। জিয়াও বলে তুমি কিভাবে বলতে পারো এখানকার জিনিসপত্রগুলো পরিবর্তন করা হবে, আর আমি গার্ডদেরকে বলে এক্ষুনি তোমাকে এখান থেকে বের করে দেব। ইয়ান বলে তুমি কি জানো না কোম্পানিতে নতুন একজন ডাইরেক্টরকে রাখা হয়েছে, আর তুমি না জেনে থাকলে ইমেইলে সেই ডাইরেক্টরের নামটা দেখো। জিয়াও যখন ইমেল চেক করে দেখতে পায় এই নতুন ডাইরেক্টরের নাম ইয়ান, যার কারণে বলে তুমি এখানে ডাইরেক্টরের পজিশন কিভাবে পেয়েছো? ইয়ান ওকে কোনো কিছু বলে না, একটি গ্লাস উঠিয়ে নেয়, এরপরে ওর মাথার উপরে পানি ঢেলে দেয়। জিয়াও বলে তুমি পাগল হয়েছো, এইসব কিছু কেন করছো? ইয়ান বলে আমার এইটাও তোমার সাথে করার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই আজ করেছি, আর এখন তোমাকে এই কোম্পানি থেকে আমি ফায়ার করে দেব। জিয়াও বলে তুমি ডাইরেক্টর হয়েছো তাতে কি হয়েছে, তুমি কি আমাকে কোম্পানি থেকে ফায়ার করার অধিকার রাখতে পারো? তখনই অ্যাসিস্ট্যান্ট এসে ওকে কোম্পানির পক্ষ থেকে একটি লেটার দেয়, আর ও দেখতে পায় এটা তো ওর রিজাইন লেটার, তাই অনেকটাই বেশি এখানে অবাক হয়ে নিচে পড়ে যায়। আর ইয়ান বলছিল যে এখানকার সব জিনিসপত্রগুলো চেঞ্জ করো, আমার এগুলো একদমই পছন্দ হয়নি। এরপরে সবাইকে কোম্পানির মিটিং এ দেখানো হয়। এখানে ম্যাংয়ের বাবাকে একটি ফাইল দেখানো হয় যে ওনার ছেলে কিভাবে কোম্পানির টাকাগুলো এদিক সেদিক করেছে। আর তখনই তো এখানে কোম্পানির চেয়ারম্যান রেগে গিয়ে ওনার দিকে একটি ফাইল ছুঁড়ে মারে, আর ইনি হচ্ছে হুয়োর বাবা। বলে এইসব কিছু কি চলছে কোম্পানিতে? ম্যাংয়ের বাবা বলে আমি একদমই জানতাম না ম্যাং এরকম কোনো কিছু করেছে। হুয়োর বাবা বলে তোমার ছেলে যদি এরকমটাই করতে থাকে তাহলে আমি তোমাদের দুজনকে কোম্পানি থেকে বের করে দেব। এরপরে হুয়োর কাছে একটি মেয়ে আসে, এই মেয়েটির নাম হচ্ছে ফ্যাং। ও হুয়োকে বলতে থাকে আমার পকেট মানি শেষ হয়ে গিয়েছে, তাই তুমি আমাকে পকেট মানি দেবে। হুয়ো বলে প্রথমে নিজের মেকআপটা তুলে ফেলো, দেখো কিরকম অদ্ভুত মেকআপ করে এসেছো। ফ্যাং তখন ইয়ানের সাহায্য নিয়ে মেকআপ রিমুভ করে, এরপর আবার চলে আসে হুয়োর কাছে আর বলে দেখো এখন আমাকে দেখো, এখন তো পকেট মানি দিতেই পারো। তখন হুয়ো নিজের ব্ল্যাক কার্ড বের করে ওকে দেয়, আর ফ্যাং এইটা পেয়ে খুশি হয়ে এখান থেকে চলে যায়। হুয়ো বলে এরপর আর পকেট মানি দিতে পারবো না। এরপরে ইয়ান আর ফ্যাং তারা দুজনে ম্যাংয়ের ভিলাতে আসে, যেখানে দেখতে পায় ম্যাং আর দুজনে রোম্যান্স করছে। তো এইটার ভিডিও ওরা করে নিচ্ছিল, তখনই ম্যাং ওদেরকে দেখতে পায়, অনেক রেগে যায়। ফ্যাং বলে এখন আমাদের তাড়াতাড়ি এই ভিডিওটা মিডিয়াতে আপলোড করে দেওয়া উচিত। তখন ম্যাং বলে তোমরা এরকম কোনো কিছুই করবে না, আর উঠে আসতে নিচ্ছিল কিন্তু আবার লজ্জার কারণে উঠে আসতে পারে না। ইয়ান ম্যাংকে বলে এই ভিলাটা আমাকে মিস্টার হুয়ো গিফট করেছে, তাই তুমি এখানে তোমার গার্লফ্রেন্ড নিয়ে কি করছো? ওকে নিয়ে তাড়াতাড়ি এই ভিলাটা খালি করো। ম্যাং বলে আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। ইয়ান ওর কথাগুলো শোনার পর হাসতে থাকে, আর এখানে আমরা সিকেও দেখতে পাই অনেকটাই বেশি ইনোসেন্ট হতে থাকে। তখনই ফ্যাং বলে দেখো তোমার সিস্টারকে, একটুও লজ্জা করছে না, এখানে তোমার ফিয়ন্সির সাথে রোম্যান্স করতে এসেছে। যাই হোক এতে আমাদের কি, আমরা তো এখানে এসেছি ভিলাটা খালি করানোর জন্য। একটু পরে ম্যাং ও তাড়াতাড়ি করে নিচে নেমে আসে আর ওদের দুজনকে বলে আমি তো পরে তোমাদের দুজনকে দেখে নেব, এখান থেকে চলে যাই। তখন আবার সি নিচে চলে আসে আর ইয়ানকে বলে তুমি ম্যাংয়ের কাছ থেকে এই ভিলাটা নিয়েছো, তাতে কি হয়েছে? ম্যাং আমাকে আরো একটি নতুন ভিলা কিনে দেবে। এর পরের সিনে দেখানো হয় ফ্যাং ইয়ানকে একটি পার্টির বাইরে এসে নামিয়ে দেয়, যেখানে মিস্টার হু নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে এসেছিল। আর এখানে ফ্যাং বলে দেখো আমি তোমার গার্লফ্রেন্ডকে তোমার কাছে নিয়ে এসেছি। ইয়ান মিস্টার হুকে বলে এই ড্রেসটি আমাকে ফ্যাং কিনে দিয়েছে, তাই তুমি এই ড্রেসের টাকা আমার স্যালারির ভিতর থেকে কেটে রেখে দিও। তখন মিস্টার হু ওর দিকে তাকিয়ে থাকে, এরপর ওকে নিয়ে পার্টির ভিতরে আসে। পার্টির ভিতরে ওদের দুজনের সাথে শ্যানের দেখা হয়ে যায়। আমেরিকা থেকে এখানে আবারও এসেছে, আর আমরা পার্টিতে হানকেও দেখতে পাই। শ্যান এখানে মিস্টার হুকে বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লেগেছে, আর মিস্টার হুয়ের সাথে হ্যান্ডশেক না করে এখানে ও হাত বাড়িয়ে দিয়েছিল ইয়ানের দিকে। আর ইয়ানকে জিজ্ঞাসা করে তুমি মিস্টার হুয়ের কি হও? এখানে ইয়ান বলে আমি মিস্টার হুয়ের পার্সোনাল সেক্রেটারি। আর এখানে শ্যানের সাথে হাত মিলাতে নিয়েছিল, কিন্তু এর আগেই হুয়ো তখন হাত মিলিয়ে নেয় আর বলে যে আমি তোমার সাথে মিলে অনেক খুশি হয়েছি।
এরপরে এখানে অকশনের টাইম চলে আসে, তাই সবাই গিয়ে বসতে থাকে। দেখা যায় শ্যান এখানে ইচ্ছা করে ইয়ানের পাশে বসে পড়ে, যেটা হুয়ের কাছে একদমই ভালো লাগে না। আর হান মনে মনে বলছিল মিস ইয়ান অনেকটাই বেশি বিউটিফুল। হান তখন অন্য একটি সিটে বসে পড়ে। ইয়ান মিস্টার হুকে জিজ্ঞাসা করে এখানে অনেক কম লোকজন এসেছে। মিস্টার হু বলে এটা হচ্ছে বড় বিজনেসম্যানদের আসার জায়গা, আর যাদের নাম ডাক অনেক বেশি রয়েছে তারা এখানে আসতে পারবে। এরপরে শ্যান আর ইয়ান দুজন একে অপরের সাথে কথা বলছিল। শ্যান বলে তুমি তাহলে হুয়োর কোম্পানিতে কোন পজিশনে কাজ করছো? ইয়ান বলে আমি হুয়ো কোম্পানিতে ডাইরেক্টরের পজিশনে রয়েছি। তখন শ্যান বলে আমার আমেরিকা থেকে এখানে ফিরে আসতে কিছুদিন লেট হয়েছে, যার কারণে তুমি হুয়ো কোম্পানিতে চলে গিয়েছো। নয়তো তুমি এখন আমার কোম্পানিতে ডাইরেক্টরের পজিশনে থাকতে, কারণ আমি তোমার ট্যালেন্ট সম্পর্কে বুঝতে পেরেছি। ইয়ান জিজ্ঞাসা করে আপনার সাথে তো আমার আজকে দেখা হয়েছে, তাহলে কিভাবে বুঝতে পারলেন? শান বলে আমি অনেক কম কথা বলি, এই কারণে মানুষকে দেখার পরই তাকে চিনতে পারি। তারা দুজনে হেসে হেসে কথা বলছিল, যার কারণে হুয়ো রেগে বলে তোমরা দুজনে একটু বেশি কথা বলছো না? আর মনে হয় তোমরা তো এখানে নিজেদের বিয়েটাই ঠিক করে নিচ্ছ। তখনই তাদের সামনে একটি দামি জিনিস নিয়ে আসা হয় অকশনের জন্য, যেটা দেখার পর ইয়ান বলে এটা অনেক বেশি সুন্দর। এই কথা শোনার পর শ্যান এখানে তখন ওইটার ওপরে 5 মিলিয়ন লাগিয়ে দেয়, আর এই কারণে এখানে হুয়া তখন বলে আমি 10 মিলিয়ন দেব। এইটা শোনার পর শ্যান আবার ওইটার ওপরে 15 মিলিয়ন লাগিয়ে দেয়, আর হুয়া বলে 20 মিলিয়ন। ইয়ান বলছিল তুমি এখন এইটা বলা বন্ধ করো, আর হুয়াকে থামানোর চেষ্টা করে। অন্য সাইড থেকে শ্যান বলে তাহলে আমি 25 মিলিয়ন দেব। হুয়া বলে আমি 30 মিলিয়ন দেব। আর ও যখন 30 মিলিয়নের কথা বলে তখন ইয়ান ওকে বারবার বলে যে এবার থেমে যাও, এত বেশি টাকা নষ্ট করার দরকার নেই। শ্যানও আর এর উপরে নিজের টাকা বাড়িয়ে দেয় না, যার কারণে এখানে জিতে যায় হু, আর হুয়ার ওই জিনিসটি হয়ে যায়। তারা এখান থেকে চলে যাওয়ার আগে শ্যান নিজের বিজনেস কার্ড ইয়ানকে দেয়। ইয়ানও শ্যানের কাছ থেকে এটা নিয়েছিল। হান এইটা দেখার পর বলছিল মিস ইয়ান অনেক বেশি বিউটিফুল, যার কারণে ওনার সাথে সব ছেলেরাই থাকতে চায়। ও তখন জেলাস ফিল করে এইখানে ইয়ানকে নিজের কাছে টেনে নেয় আর বলে ইয়ান শুধুমাত্র আমার। ইয়ান বলে মিথ্যে কথা কেন বলছো? হুয়া বলে আমি কখনোই মিথ্যে কথা বলি না। তখন ইয়ান খুশি হয়ে বলে তুমিও শুধুমাত্র আমার। শ্যান বলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হান তখন বলে ইয়ানকে তুমিও আমাকে অনেক বেশি সাহায্য করেছো, তাই নাও আমার কার্ডটা রেখে দাও, তোমার যখন দরকার পড়বে তখন আমাকে বলবে। এরপরে এখান থেকে জোর করে হুয়া তখন ইয়ানকে নিয়ে চলে যায়। আর এদিকে হান তখন শ্যানকে বলে যে মিস ইয়ান তো দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু উনি প্রথম থেকে বুকিং হয়ে গিয়েছে, উনি শুধুমাত্র হুর, তাই তুমি কিছুতেই মিস ইয়ানকে পাবে না। ইয়ান বাসায় আসার পরে বলে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। তখন হুয়া বলে কিন্তু ওখানে তো দেখছিলাম শ্যানের সাথে কথা বলতে তুমি একদমই টায়ার্ড হয়েছিলে না। এইটা বলে এখানে ইয়ানের কাছে চলে আসে। ইয়ান বুঝতে পারে হুয়া জেলাস ফিল করেছে, তাই হুয়াকে কিস করে। তারা দুজনে একে অপরকে কিস করতে থাকে। তখন ইয়ানের ফোনে মেসেজ আসতে শুরু করে, যার কারণে হুয়া জিজ্ঞাসা করে যে এইসব মেসেজগুলো কি কারণে আছে। তখন ইয়ান হুয়াকে বলে আসলে আমি ম্যাং আর সি তাদের দুজনের একসাথে রোম্যান্স করা ভিডিওটা মিডিয়াতে আপলোড করেছি। এটা শোনার পর বলে হুয়া তুমি তো দেখছি ইচ্ছা করে এখানে ম্যাংকে জেলাস ফিল করতে চাচ্ছো, আর এই কারণে যদি ম্যাং তোমার ক্ষতি করে। ইয়ান বলে ও কিছুই করতে পারবে না। আর এখানে তখন হুয়ার মনে মনে এটাই বলছিল যে এখনো কি ইয়ান ম্যাংয়ের জন্য নিজের ভিতরে কোনো ফিলিংস রেখে দিয়েছে। ইয়ান বলে তুমি কি জেলাস ফিল করেছো? হুয়া তখন ওকে বেডে নিয়ে আসে। তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে নেয়। পরদিন সকালে আবার ইয়ানের কাছে ইয়ানের মম ফোন করে আর বলে তাড়াতাড়ি তুমি বাসায় আসো, আর তুমি যদি না যাও আমি সুসাইড করি তাহলে ওই ভিডিওটা এক্ষুনি ডিলিট করে দেবে। এরপরে সিকে দেখানো হয়। সি এখানে বলছিল অনেক কষ্ট করার পর আমি আমার মমের মনের মতন মেয়ে হতে পেরেছি, আর এখন এই ভিডিওর জন্য আমি সবকিছু শেষ হতে দেব না। দরকার পড়লে আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবো, যদিও আমি ওনার অ্যাডপ্টেড মেয়ে, কিন্তু এরপরে উনি আমাকে অনেক বেশি ভালোবাসে, এমনকি ইয়ানের থেকেও বেশি। বাসায় এসে মমের পায়ে পড়ে যায়। মমকে বলে আমি জানি আমি অনেক বড় একটি ভুল করেছি, আমি সিস্টারকেও জানি ইয়ান সিস্টার অনেক বেশি ভালো, আমাকে ক্ষমা করে দেবে। মম বলে তুমি ম্যাংয়ের সাথে রিলেশন রেখে একদমই ঠিক করোনি, যদিও তুমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু ম্যাংয়ের বিয়েটা শুধুমাত্র ইয়ানের সাথেই হবে, আর ইয়ানকে আমি ম্যাং ফ্যামিলিতে পাঠিয়ে দেব। সে তখন মনে মনে বলছিল যে কোনো উপায়ে আমি তো আবার ম্যাংকেই বিয়ে করব। আর যখন ইয়ান বাসায় আসে তখন ও নাটক করার জন্য ইয়ানের পায়ে পড়ে যায়, ইয়ানকে সরি বলতে থাকে। তখন মম এসে বলে সিকে তুমি ওঠো, তোমাকে এরকম ভাবে ক্ষমা চাইতে হবে না, এতে ইয়ানেরই দোষ। ইয়ান নিজের ফিয়ন্সিকে নিজের হাতের মুঠোয় রাখতে পারেনি, তাই তো অন্য কোনো মেয়ের কাছে গিয়েছে। ইয়ান এইটা দেখার পর বলে বা সি এত কিছুই করেছে, কিন্তু এরপরেও আপনি দেখছি সিকেই সাপোর্ট করছেন। আর এখানে আমি আপনাকে বলতে এসেছি যে আমি ম্যাংয়ের সাথে আমার নিজের এঙ্গেজমেন্টটা ভাঙতে চাচ্ছি। মম বলে তুমি এটা কেন ভাঙতে চাচ্ছ? তোমাকে ম্যাংকেই বিয়ে করতে হবে। তখন বলে ইয়ান কিন্তু আমি ম্যাংকে বিয়ে করব না, কারণ ম্যাং আর সি তারা দুজনে এখন একটি রিলেশনশিপে রয়েছে, আর ওরা দুজনে মিলে আমার সাথে চিট করেছে। মম বলে কিন্তু তোমাকে আমি ওই ফ্যামিলিতেই বিয়ে দেব।
তখন ভিতরে ম্যাংয়ের মম চলে আসে। ইয়ানকে অনেক জোরে একটি থাপ্পড় মেরে ইয়ানকে বলে, তুমি এখানে অনেক বেশি আরামে রয়েছো, আর অন্যদিকে আমার ছেলের ভিডিও তুমি এখন অনলাইনে আপলোড করে দিয়ে ওকে শান্তিতে থাকতে দিচ্ছ না। ম্যাং তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয়নি, তাই তুমি এমনটি করেছো। তখন ইয়ানের মম বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি ইয়ানকে বুঝিয়ে বলবো, আর এতে ইয়ানেরই ভুল রয়েছে, ও ভিডিওটা ডিলিট করে দেবে। তখন ইয়ান বলে, আমি ভিডিও ডিলিট করতে পারবো না, আর আমি ম্যাংয়ের সাথে এঙ্গেজমেন্টও করবো না। এরপরে মম রেগে এখানে সির দিকে তাকায় আর সিকে বলে, জানি তুমি আমার ছেলের সাথে সম্পর্ক রেখেছো, কিন্তু তুমি কখনোই আমাদের ফ্যামিলিতে আসতে পারবে না, কারণ তোমার মতন মেয়ে আমাদের ফ্যামিলিতে আসার যোগ্য না। ইয়ানের মম এখানে সিকে বলে, আমি তোমাকে কিছু টাকা দেবো, তুমি আজকের পর থেকে আর কখনোই ব্যাঙের সামনে যাবে না। তখন সি মনে মনে বলছিল, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি রিস ফ্যামিলিতে যাব, কিন্তু এদের দুজনের কারণে আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারছি না। কিন্তু আমি কিছুতে এর থেকে পিছু পাও হব না, আমি অবশ্যই ম্যাং ফ্যামিলিতে যাব। তখনই ওর কাছে একটি অনাথ আশ্রম থেকে ফোন আসে আর বলে যে তুমি এসে এখানে ডিএনএ টেস্ট করাতে পারো, কারণ শ্যান ফ্যামিলি আর ইয়ান ফ্যামিলি তারা নিজেদের ডটারকে খুঁজে বেড়াচ্ছে, তাই তুমি এসে এখানে তোমার ডিএনএটা দিয়ে যেতে পারো। সে মনে মনে বলে, আমি যদি একবার শ্যান ফ্যামিলির ডটার হতে পারি তাহলে তো আমার থেকে রেস আর কেউ হবে না, তাই আমি ওখানে যাব। মম জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যেতে চাচ্ছ। সি বলে, আমার কাছে অনাথ আশ্রম থেকে ফোন এসেছিল, আমাকে বলছে আমি যেন ডিএনএ টেস্ট করি, কারণ শ্যান ফ্যামিলি আর আপনার ফ্যামিলি তো এখন আপনাদের আসল ডটারকে খুঁজে বেড়াচ্ছেন। ম্যাংয়ের মম বলে, এর মানে কি তোমরা দুজনে এই ফ্যামিলির রিয়েল ডটার না? তখন আবার বলে ইয়ানের মম, যদি এখানে সি নিজের আসল ফ্যামিলিকে খুঁজে পায় তাহলে আমি অনেক খুশি হব। ম্যাংয়ের মম বলে, সি যদি ওর আসল ফ্যামিলিকে খুঁজেও পায় এরপরও আমি ওকে আমার ফ্যামিলিতে নিয়ে আসবো না। এরপর এখানে বলে ইয়ানকে যে তুমিও ওর সাথে যাও, নিজের ডিএনএ টেস্ট করাও। সি মনে মনে বলে, যদি আমি শ্যান ফ্যামিলির ডটার হতে পারি তাহলে অনেক বেশি রিচ হয়ে যাব, আর আমি যদি ইয়ান ফ্যামিলির ডটারই হয়ে যাই তাহলে তো আরো বেশি ভালো হবে। এরপরে চলে আসি ইয়ানের কাছে আর বলে, সিস্টার চলো, তুমিও তো তোমার ডিএনএ টেস্ট করাওনি, আমরা দুজনে ডিএনএ টেস্ট করাবো আর নিজেদের রিয়েল ফ্যামিলির কাছে ফিরে যাব। এরপরে তারা দুজনে অনাথ আশ্রমে আসে, যেখানে তাদের ডিএনএ টেস্ট করা হবে। একজন ডক্টর এখানে ইয়ানকে দেখার পরে বলে, তোমার সাথে আমার আবারও দেখা হয়েছে। এরপরে ইয়ানের ব্লাড এখানে রেখে দেয় আর তারা এখানে ডিএনএ টেস্ট করানোর পর চলে যায়। আর বলা হয় যে তোমাদের এই ডিএনএ রিপোর্ট টেস্ট একটু পরেই চলে আসবে, তাই তোমরা অপেক্ষা করো। ও ম্যাং জানতে পারে যে সি আর ইয়ান তারা দুজনে ডিএনএ টেস্ট করাতে গিয়েছে। একজন ওল্ড ম্যান বলে, যখন ইয়ান আর সি তারা দুজনে অনেক ছোট ছিল তখন আপনারা এদের দুজনকে অ্যাডপ্ট করেছিলেন, কিন্তু আমরা এটা বলতে পারিনি যে আপনার ফ্যামিলির আসল ডটারকে, কিন্তু এখন এই ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা এটা জানতে পারবো। ম্যাং খুশি হয়ে সিকে বলে, তুমিও এখানে ডিএনএ টেস্ট করাতে এসেছো? এতে সি বলে, হ্যাঁ। একটু পরে ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে, যেখানে ডক্টর জানায় এখানে সি হচ্ছে ইয়ান ফ্যামিলির আসল ডটার। আর এইটা জানার পর সি অনেক বেশি খুশি হয়ে যে ফাইনালি ও ইয়ান ফ্যামিলির আসল ডটার হতে পেরেছে। আর মমও এখানে সিকে নিজের ফ্যামিলির ডটার হিসেবে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর ম্যাংও খুশি হয়েছিল। কিন্তু এই সব কিছুর কারণে এখানে ইয়ান আপসেট হয়ে যায়। কিন্তু শ্যান ফ্যামিলি এখন পর্যন্ত তাদের আসল ডটারকে ফিরে পায়নি। আর অন্যদিকে অ্যাসিস্ট্যান্টের ফোনের মাধ্যমে এইসব খবরগুলো জানতে পারে যে ওদের দুজনের ডিএনএ টেস্ট করানো হয়েছিল, যেখানে প্রমাণ হয়েছে সি হচ্ছে ইয়ান ফ্যামিলির আসল ডটার আর ইয়ান ফ্যামিলির আসল মেয়ে না। এই কথাগুলো এখানে হুয়ো জানতে পারে। হুয়ো বলে, তাহলে তো এখন দেখছি ইয়ান অনেক বেশি আপসেট থাকবে। অ্যাসিস্ট্যান্ট এসে হুয়োকে বলে, আমার মনে হয় এখন আপনার মিস ইয়ানের সাথে সম্পর্কগুলো শেষ করে দেওয়া উচিত, কারণ উনি এখন আর ইয়ান ফ্যামিলিতে থাকতে পারবে না। তখন এখানে হুয়ো বলে, কিন্তু এখনো তো ইয়ান আমার ওম্যানে রয়েছে। এরপরে হুয়ো ইয়ানের সাথে দেখা করতে আসে। ইয়ান অনেক বেশি আপসেট ছিল, আর এখানে নিজে যে খাবারগুলো খাচ্ছিল ওগুলো হুয়োকে খেতে বলে, কিন্তু হুয়ো খেতে মানা করে। ইয়ান বলে, আমি জানি তুমি এগুলো খাবে না, কারণ এগুলো আমি রোডের পাশের একটি দোকান থেকে কিনেছি, আর আমি সবসময় রোডের পাশে থাকা দোকানগুলো থেকে খাবার কিনে খেয়েছি। এখন তো আমি ইয়ান ফ্যামিলিতেও থাকতে পারবো না, আমি আবারও অনাথ হয়ে গিয়েছি, আর আমার কাছে এখন কোনো টাকাও নেই। আপসেট থাকায় অনেক বেশি ড্রিঙ্ক করেছিল আর অনেক বেশি উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন হুয়ো ওর কেয়ার করতে থাকে। ও হুয়োর কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়ে যায়। তখন হুয়ো বলে, তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক আমি তোমার পাশে রয়েছি। এটা শোনার পর হঠাৎ করে আবার দেখা যায় ইয়ান ওর গালে একটি কিস করে দেয়। পরের সিনে ইয়ান ফ্যামিলিতে একটি পার্টির সিন দেখানো হয়। আসলে তারা নিজেদের ডটারকে ফিরে পেয়েছে, আর সি এর সাথে সবার পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত এই পার্টির আয়োজনটা করেছে। তখনই পার্টিতে মিস্টার হুয়োর সাথে এখানে ইয়ান চলে আসে। তারা দুজনে একসাথে এসেছিল। ম্যাং দুজনকে একসাথে দেখার পরে ভাবে যে আঙ্কেলের সাথে এই মেয়েটি এখানে কি করছে। সি তাদের দুজনকে একসাথে দেখার পরে জিজ্ঞাসা করে যে ইয়ান সিস্টার কেন আপনার সাথে এখানে এসেছে।
এতে বলে হুও, কারণ ও আমার কোম্পানির ডাইরেক্টর আর কাজ করার জন্য আমাদের দুজনকে বেশিরভাগ সময় একসাথে থাকতে হয়। সির বাবা এখানে মিস্টার হুয়োকে থ্যাংক ইউ বলে পার্টিতে আসার জন্য। সি দুজনকে একসাথে দেখার পর মনে মনে বলে এখানে মিস্টার হুও একটু বেশি কেয়ার করছে না ইয়ানের। ম্যাং এখানে নিজের মমকে বলে যে তুমি এখন ইয়ানের সাথে আমার এঙ্গেজমেন্টটা ভেঙে দাও। মম বলে কেন এঙ্গেজমেন্টটা ভেঙে দেবো? তুমি কি ওই সির জন্য এঙ্গেজমেন্টটা ভাঙার কথা বলছো? ওই সি কোম্পানির কোনো কাজ পারে না আর ওকে দিয়ে তোমার কোনো লাভ হবে না, তাই তোমার উচিত এখানে ইয়ানকেই বিয়ে করা। এইদিকে সিট বাবা খুশি হয়ে এখানে আসা সকল গেস্টদের সাথে নিজের আসল মেয়ের পরিচয় করিয়ে দেয় যে সি হচ্ছে আমাদের ইয়ার ফ্যামিলির আসল ডটার। তাই এখন সি এর বিয়েটা হবে ম্যাং এর সাথে। তখন সি ভালো সাজার জন্য বলে যে এরকম ভাবে এখানে সবার সামনে বলবেন না, তাহলে সিস্টার অনেক বেশি হার্ড হবে। ম্যাং এসে ইয়ানকে বলে তুমি এতদিন ইয়ান ফ্যামিলিতে সি এর জায়গায় ছিলে, তাই তোমার উচিত হয় না সিকে এখন সরি বলা। এইটা শোনার পর পার্টিতে থাকা সবাই আবার এখানে ইয়ানকে ভুল বুঝতে শুরু করে আর ইয়ানকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে যে ইয়ান মেয়েটি অনেক স্বার্থপর, এতদিন সি এর জায়গায় নিজে ছিল। তখন ইয়ান উঠে পড়ে আর বলে আমি ক্যারে বা সি কে সরি বলতে যাব, আমি ওকে সরি বলবোই না। সি বলে আসলে মম আর ড্যাড তোমাকেও ভালোবাসে, কিন্তু এখন তো আসল ডটারকে পেয়েছে তাই তোমার সাথে এরকম করছে, কিন্তু তুমি চাইলে ওনাদেরকে সরি বলে এই ফ্যামিলিতে থাকতে পারো। তখন মম বলে ইয়ানকে যে অবশ্যই তুমি যদি এখানে সি এর সামনে হাঁটু কেটে বসে ওকে সরি বলো তাহলে এই ফ্যামিলিতে তোমাকে থাকতে দেব। তখন ইয়ান হেসে বলে যে আমার এই ফ্যামিলিতে থাকার কোনো দরকার নেই, আর আপনারা তো আমাকে সেরকম ভাবে কোনো জিনিসও দেননি যে আমি আপনাদের উপরে কৃতজ্ঞ থাকবো। সবসময় সি কে জিনিস কিনে দিতেন আর সি এর ব্যবহার করা সব জিনিসগুলো পরে আমাকে ব্যবহার করতে হতো, এমনকি আমি আমার কলেজের সম্পূর্ণ টাকাগুলো নিজে দিয়েছি, তাই আপনাদেরকে কৃতজ্ঞ জানানোর দরকার নেই। মম তখন রেগে বলে তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে এরকম কথা কিভাবে বলতে পারো? সি বলে তুমি মম ড্যাডের সাথে এরকম ভাবে কেন কথা বলছো? তখন এখানে পুলিশ আসে, এরপরে জানায় অনাথ আশ্রমে এতদিন যতগুলো টাকা ডোনেট করেছে সবগুলো ইয়ান করেছে, কিন্তু সি নিজের নাম ওখানে দিয়েছিল আর বলেছিল ও এতদিন টাকা ডোনেট করেছে। এটা শোনার পর আবার পার্টিতে থাকা বাকিরা বলে আমরা তো এখানে ইয়ানকেই ভুল বুঝছিলাম, কিন্তু দেখছি সি নিজে অনেক বেশি খারাপ। আর পুলিশ এখানে সি কে ধরে নিয়ে যাচ্ছিল। একটু পরেই ম্যাংয়ের মম চলে আসে এখানে ইয়ানের কাছে, বলে আমি একদমই জানতাম না সি এরকম একটি মেয়ে, আর যাই বলো না কেন এখন আমিও তোমার এঙ্গেজমেন্টটা কিন্তু আমার ছেলের সাথেই করাবো। ইয়ান বলে কিন্তু এখন আর আমি ইয়ান ফ্যামিলিতে নেই। মম বলে তাতে কি হয়েছে, কোম্পানিতে রয়েছে। আর এইটা বলে এখানে ইয়ানকে থাপ্পড় মারতে নিয়েছিল, কিন্তু মিস্টার হু এসে ওনার হাত ধরে নেয়। এরপরে ইয়ান পার্টি থেকে বাইরে আসে, তখন এখানে সামনে দেখতে পাই হুকে। হুকে দেখার পর ইয়ান খুশি হয়ে দৌড়ে মিস্টার হুয়ের কাছে চলে যায় আর পার্টিতে ওকে সাহায্য করার জন্য মিস্টার হুকে থ্যাংক ইউ বলে। এরপরে মিস্টার হুয়ের গালেতে কিস করে। তখনই আমরা এখানে দেখতে পাই ম্যাংকে। ম্যাং এদিকেই আসছিল, যেটা দেখতে পাই মিস্টার হু, তাই এখানে ইয়ানকে লুকানোর চেষ্টা করে। ম্যাং দেখতে পায় আঙ্কেলকে, যেতে চাচ্ছিল। আঙ্কেল বলে এখান থেকে চলে যাও। ম্যাং তখন ওই মেয়েটির ড্রেস দেখতে পায় আর ওর মনে পড়ে যায় এরকম ড্রেস তো পার্টিতে ইয়ান পরে এসেছে। এই কারণে ম্যাং তো অনেকটাই রেগে যায় আর এখানে বলে আমি তোমাদের দুজনকে কিছুতেই ছেড়ে দেব না, তোমাদেরকে দেখে নেব। এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।